মধ্যরাতে লাবণ্য গোসল সেরে ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। শাড়ির আঁচলটা বুক থেকে সরে যেতেই লাবণ্য দেখতে পায় বুকে আর গলাতে দাগ বসে গেছে। বিছানার দিকে তাকাতেই স্বামীরকে দেখতে পায় বিছানার এক পাশে শুয়ে আছে। কাল পর্যন্ত যেই মানুষটা অচেনা ছিল আজ সেই মানুষটাই তার সর্বস্ব কেড়ে নিল। অবশ্য এটা তার অধিকার ছিল। নিজের শরীরের সমস্ত যন্ত্রণা ভুলে আয়নার দিকে তাকালো। হে, কি দেখছে সে? আয়নায় লাবণ্য স্পষ্ট একটা সাপ দেখতে পাচ্ছে। ভয়ে রীতিমতো হাত পা কাঁপতে শুরু করেছে। ছোটবেলা থেকেই সাপকে ভীষণ ভয় পায় লাবণ্য। ঘরের মধ্যে সাপ আসতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু বিছানার উপর, তাও আবার যেখানে স্বামীর শুয়ে আছে। লাবণ্য চিৎকার দেবে যে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। নিজেকে শক্ত করে বিছানার দিকে তাকাতেই ঘুমন্ত স্বামীরকে দেখতে পায়। কিন্তু আয়নার দিকে তাকালে আবারও ওই সাপটাকেই দেখতে পাচ্ছে লাবণ্য। তার মানে শুধুমাত্র আয়নার মধ্যেই স্বামীর আসল চেহারা দেখা যায়। কিন্তু এটা কি করে সম্ভব? যখন লাবণ্য আর স্বামীরকে বিয়ে পড়ানোর জন্য একসাথে বসানো হলো, তখন তো ভাবিরা দুষ্টামি করে লাবণ্যকে স্বামীর মুখ দেখিয়েছিল। তখন তো তাকে সাপ দেখা যায়নি। তাহলে আয়নাতে যা দেখছে তা ভুল, নাকি বিছানায় যা দেখছে তা ভুল? মা বাবা সব কিছু জানতো, তাহলে আর যাই হোক, কখনো একটা সাপের সাথে অন্তত তাকে বিয়ে দিত না। লাবণ্যর কেন জানি মনে হচ্ছে তাকে কেউ দেখছে, স্বামীর দেখছে। কিন্তু স্বামীর না, স্বামীর মানুষ, আর সাপই হোক, সে তো ঘুমাচ্ছে। তাহলে কে? আয়নার কাছে আর একটা সাপকে দেখে লাবণ্যের মাথা ঘুরছে। আর না, এক মুহূর্ত এই বাড়িতে থাকা যাবে না। স্বামীর দিকে একবার তাকিয়ে দেখে এখনো সে ঘুমিয়ে আছে। আয়নার কাছে সাপটা, তাকে তো দেখা যাচ্ছে না। তার মানে লাবণ্যের ধারণাই ঠিক, এখানে কিছু একটা রহস্য আছে যা লাবণ্য জানে না। দরজাটা খুলে বাইরে গিয়ে যাবে, অজানা একটা ভয় কাজ করছে। এত সহজে বাড়ি থেকে বের হয়ে আসতে পারবে কোনো বাধা ছাড়াই কল্পনা করেনি। চারিদিকে নীরবতা বিরাজ করছে। যেদিকে তাকায় সেদিকে শুধু জঙ্গল দেখা যাচ্ছে। কাল রাতে যখন এসেছিল স্পষ্ট কি সুন্দর রাস্তাঘাট দেখেছিল। বাড়ির সব মানুষগুলো কোথায় গেল? বাড়িতে সাপ আসলো কি করে? স্বামীদের সাথে থাকা প্রতিটা মানুষই সাপ। বাড়ি যাবে কি করে? রাস্তা তো কিছুই নাই, যা আছে সব গাছপালা। পাখির কিচিমিচির শব্দে চোখ খুলে তাকায় লাবণ্য। পাশে লাবণ্যের মা বাবা বসে আছে। দৌড়ে কখন যে স্বামীর সীমানা পেরিয়ে লাবণ্য বাড়ির কাছে চলে এসেছিল তা লাবণ্য নিজেও টের পায়নি। তুই এটা কেমনে করলি? আমার মান সম্মান নষ্ট না করলে তোমার মেয়ে শান্তি পাইব কেমনে? তোমরা চুপ করবে? স্বামীর কোনো মানুষ নয় বাবা, স্বামীর বাড়ির সবাই সাপ। আমাদের চোখে মানুষ মনে হলেও রাতের একটা নির্দিষ্ট সময় ওরা সবাই সাপ হয়ে যায়। এদের আসল রূপ শুধু আয়নার মধ্যে দেখা যায়। চুপ কর মুখপুরি। স্বামীর সাথে বিয়েটা ভেঙে গেলে তো তোর আর শান্তর মাঝে আর কেউ বাধা থাকবে না। আমি সব বুঝি। এত চেষ্টা করে বিয়েটা যখন ভাঙতে পারলি না, এখন আসছিস কাহিনী করতে। আমি এখন সবার কাছে মুখ দেখাবো কি করে? যখন সবাই জানতে পারবে বাসরাতে মেয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে, তখন কি বলবো সবাইকে? তোর মতন মেয়েকে জন্ম দেওয়া আমার সব থেকে বড় ভুল ছিল। বাবা, আমি নিজের চোখে দেখেছি স্বামীর একটা সাপ। আমার কথা বিশ্বাস করো তোমরা। ঠাস করে লাবণ্যের গালে একটা চড় মেরে বসে লাবণ্যের বাবা। তুই চুপ থাক, একটু পর স্বামীর আসবে, তখন কেউ কিছু জানার আগে ওদের বাড়ি ফিরে যাবি তুই। ছি, তোমার মেয়ে কত নিচে নামতে পারে যে স্বামীর মতন একটা ভালো ছেলের নামে মিথ্যে কথা বলতে পারে? ওই বাড়ির লোকেরা যখন জানতে পারবে তখন কি অবস্থা সৃষ্টি হবে একবারও ভেবে দেখেছো? তোমরা আমাকে মেরে ফেলো, কিন্তু তবু আমাকে ওই বাড়িতে যেতে বলো না। আর কিছু বলার আগেই লাবণ্য লক্ষ্য করলো এক অদৃশ্য শক্তি তাকে ঘিরে রেখেছে। তুমি এটা কি করলে বৌমা? স্বামীর বাবা বলল। লাবণ্যর মুখ দিয়ে কথা বের হচ্ছে না। যাদের কাছ থেকে বাঁচতে পালিয়ে এসেছে তাদের বাড়িতে আবার যেতে হবে তাকে? অদৃশ্য শক্তিটাও ছেড়ে দিয়েছে লাবণ্যকে। লাবণ্যকে চুপ থাকতে দেখে স্বামীর বাবা লাবণ্যের কাছে এসে বসলো। আমার ছেলে যদি কোনো ভুল করে থাকে তাহলে আমাকে বললে পারতে। এই বাড়ি থেকে পালিয়ে আসছো। যদি ওই পথে তোমার কোনো বিপদ হতো তাহলে কি করতে তুমি?
আমাকে কি তোমার বাবা মনে করতে পারো না? একটা মেয়ের বিয়ের পর তো স্বামীর বাড়ির মানুষজন মেয়ের আপনজন হয়ে যায়। তোমার শাশুড়ি অসুস্থ, তাই আসতে পারেনি। তোমার কোনো বিপদ হলো কিনা তা নিয়ে তোমার শাশুড়ি চিন্তিত। তোমাকে বাড়িতে নিয়ে গেলে শান্ত হবে সে। বাড়ি ফিরে চলো মা। স্বামীরের বাবা বলল, আমি কি কিছু ভুল করেছি লাবণ্য? সকালে তোমাকে বাড়িতে না দেখতে পেয়ে কতটা দুশ্চিন্তা হয়েছিল তুমি জানো? তোমাকে ছাড়া বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। তুমি যে সবার আদরের বউ, তুমি বাড়িতে না থাকলে কি করে হবে? লাবণ্যের গা ঘেঁষে বসে স্বামীরের কাছে থেকে সরে বসে লাবণ্য। আজ এই মানুষটাকে দেখে ভয় হচ্ছে লাবণ্যের। সারা শরীর কাঁপতে শুরু করছে লাবণ্যের। তুমি এমন কেন করছো লাবণ্য? লাবণ্যের হাত দুটো ধরতেই হাত দুটো এক ঝটকায় ছাড়িয়ে নেয় লাবণ্য। সাথে সাথে বিছানায় লুটিয়ে পড়ে। লাবণ্যের মা তাড়াতাড়ি লাবণ্যকে ধরে, সারা শরীর কাঁপছে মেয়েটার। লাবণ্য অসুস্থ থাকায় স্বামীর লাবণ্যের সাথে লাবণ্যের বাড়িতেই থেকে যায়। স্বামীরের বাবা বাড়ি ফিরে যায়। রাতে লাবণ্য ও তার মায়ের কাছেই ঘুমায়। স্বামীর লাবণ্যের পাশে থাকতে চেয়েছিল, কিন্তু লাবণ্য স্বামীরকে দেখে বারবার অজ্ঞান হয়ে যাওয়ার কারণে লাবণ্যর সাথে লাবণ্যের মা ঘুমায়। সকালে বাড়িতে হইচই শুরু হয়ে যায়। লাবণ্যদের বাড়ির কাজের ছেলেটা নাকি মারা গেছে। একদিন সবাইকেই মরতে হবে, এটা স্বাভাবিক একটা ঘটনা, কিন্তু ছেলেটাকে নাকি বিষাক্ত কোনো এক নাগ ছোবল দিয়ে মেরেছে। সবাই ভয়ে আছে। তাদের ধারণা এলাকায় কোনো নাগ প্রবেশ করেছে। বাড়ির সবাই ছেলেটার লাশের সামনে দাঁড়িয়ে আছে। কেউ কিছু বুঝতে পারছে না কি করে কাজের ছেলে রোহিত দক্ষিণ দিকের খেতে গিয়েছিল। লাবণ্যের বাবার স্পষ্ট মনে আছে, তিনি রোহিতকে সিঁড়ির কাছের ঘরটায় শুতে দেখেছিলেন। তিনি ছোটবেলা থেকে রোহিতকে চিনতেন। আর যাই হোক, রাতে ঘুমের মধ্যে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাওয়ার অভ্যেস নেই। এমন না যে রোহিত নেশা করত। তাহলে এত রাতে এসে কি করে ওই জায়গায় গেল? সকালে করিম মিয়া বলল যে রোহিতকে পাশের গ্রামের দক্ষিণ দিকের খেতে পড়ে থাকতে দেখেছেন। করিম মিয়া মনে করেছেন রোহিত হয়তো মজা করে শুয়ে আছে, তাই তিনি রোহিতকে না ডেকে বাড়ি চলে গিয়েছিলেন। লাবণ্যের বাবা প্রথমে মনে করেছিল রোহিত হয়তো আজকে অসুস্থ, তাই হয়তো সকালে ঘুম থেকে ওঠেনি। তিনি কাল রাতেও রোহিতকে সুস্থ দেখেছেন। রাতের মধ্যে এমন কি হলো যে রোহিত এখনো ঘর থেকেই বের হচ্ছে না? বেলা যত বাড়ছে লাবণ্যের বাবার চিন্তা ততই বাড়ছে। তিনি রোহিতকে বাড়ি এবং পুরো গ্রাম খুঁজেও কোথাও পাননি। যখন নিজে দক্ষিণ দিকের খেতে গিয়ে রোহিতের গায়ে স্পর্শ করে, দেখেন রোহিতের সারা শরীর নীল রং ধারণ করেছে। মাথায় হাত দিতেই এক মুঠো চুল উঠে এলো। রোহিত বাড়ির কাজের ছেলে হলেও কখনো তাকে কাজের ছেলে বলে মনে করেননি লাবণ্যের বাবা। সবাই ধরাধরি করে রোহিতের লাশটা বাড়িতে নিয়ে আসলো। লাবণ্যের বাবা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। এই ছোট থাকতে ছেলেটা তার বাড়িতে আসছে, আজ এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে লাশ হয়ে। সবার কাছে রোহিতের মৃত্যুর বিষয়টা নিয়ে আলোচনা করতে পারছেন না লাবণ্যের বাবা। ঘরে নতুন জামাই, সে যদি ভয় পেয়ে বসে? নাক ছোবল মেরে রোহিতকে মেরেছে। সারা শরীরে বিন্দুমাত্র রক্ত হয়তো রাখেনি। লাবণ্য কাল থেকে কী সব উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। সে যদি এখন সবার সামনে স্বামীরকে সাপ বলতে শুরু করে, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। তাছাড়া গ্রামের মানুষজন স্বামীরের সাথে আমাদেরকেও গ্রাম ছাড়া করতে থাকবে। লাবণ্য এমন কেন করছে কিছুই আমার মাথায় আসছে না। স্বামীর কি করে সাপ হবে? একবার সাপ একবার মানুষ হবেই বা কেন? যদি স্বামীর সাপ হয়ে থাকে তাহলে লাবণ্যকে কেন বিয়ে করতে যাবে? লাবণ্য ছাড়া আরো অনেক মেয়ে আছে গ্রামে। হাজারটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। মানলাম একসময় শান্তর সাথে লাবণ্যের রিলেশন ছিল, তাই বলে লাবণ্য এখন স্বামীরের নামে মিথ্যে কথা বলবে? লাবণ্য এসব কথা শুনলে স্বামীরের বাবা মা কখনো লাবণ্যকে তাদের বাড়িতে নিয়ে যাবে না। রোহিতের লাশটা দাফন করার কাজে ব্যস্ত হয়ে গেছে বাড়ির সবাই। লাবণ্যর বাবা কিছু না বললেও লাবণ্য পুরো বিষয়টা বুঝতে পারছে। এই কাজ স্বামীর অথবা তার সাথের কেউ করেছে, কিন্তু কেন? এসব করে কি লাভ স্বামীরের? আনমনে ভাবছে লাবণ্য। পিঠে কারোর হাতে স্পর্শ পেয়ে ওঠে লাবণ্য। কে? একটা রাত আমার সাথে কাটালে এখন তুমি আমার স্পষ্ট বুঝতে পারছো না লাবণ্য? আপনি এখানে? আমি তো ঘরের দরজা বন্ধ করে রেখেছিলাম, তাহলে আপনি কি করে আমার ঘরে প্রবেশ করছেন? তুমি ভুল ভাবছো লাবণ্য, তুমি নিজেই দরজা খোলা রেখেছো। ভালো করে মনে করে দেখো। হাসি মুখে বলল স্বামীর।
লাবণ্য তাকিয়ে দেখে ঘরের দরজা খোলা, কিন্তু লাবণ্যর স্পষ্ট মনে আছে সে দরজা লাগিয়েছিল। এত চিন্তা করতে হবে না তো, এখন তুমি অসুস্থ, রেস্ট নাও। নাকি ভয় করছে আমি তোমার পাশে থাকবো? না বলে চিৎকার করে ওঠে লাবণ্য। লাবণ্যের চিৎকার শুনে ঘরে দৌড়ে আসে লাবণ্যের মা। লাবণ্য বিছানায় বসে আছে, লাবণ্যকে ঘিরে স্বামীর বসে আছে। এই মুহূর্তে এখানে এসে বেশ লজ্জায় পড়ে গেলেন লাবণ্যের মা। কিন্তু লাবণ্য যেভাবে চিৎকার দিল, না এসে কোনো উপায় ছিল না। তিনি তো আর জানতেন না যে লাবণ্য সমীরের সাথে আছে। লাবণ্যের মাকে দেখে স্বামীর বিছানা থেকে উঠে যায়। তুমি বসো বাবা। লাবণ্য হঠাৎ এত জোরে চিৎকার দেবে কি জানতো? তুমি লাবণ্যের পাশে আসো জানলে কখনোই আসতাম না আমি এখানে। বুঝতে পারছই তো, সকালে রোহিতের ঘটনা সবার মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। সমস্যা নেই, আমি চলে যাচ্ছি, আপনি বরং লাবণ্যের পাশে থাকেন। আমি বাড়ির ওইদিকে গিয়ে দেখি দাফনের কাজ কতটুকু হলো। তুমি নতুন মানুষ, তোমার কোথাও যাওয়া লাগবে না। কোথায় আবার নতুন বিপদ শুরু হয়, তার চেয়ে ভালো তুমি লাবণ্যের পাশে বসো। তোমরা সবাই যাও, আমি একা থাকতে পারবো, আমার সাথে কাউকে থাকতে হবে না। কাল রাতের মতন আজও হয়তো ভয় পেয়ে এই বাড়ি ছেড়ে অন্য কোথায় চলে যাওয়ার প্ল্যান আছে। চুপ কর তো তুই লাবণ্য, আমার এবার শান্তিতে থাকতে দে। সামির, তুমি লাবণ্যের ঘরে থেকো তো বাবা, আমাদের কারোর কথা তো শোনে না এখন। যদি তোমার কথা শোনে, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। রাতে সবাই খেতে বসেছে। লাবণ্য আসতে চায়নি, সাবিরের জোড়াজুড়িতে আসলো। সবাই চুপচাপ হয়ে গেছে রোহিতের ঘটনার পর থেকে। শুনলাম 2 বছরের এক বাচ্চারে সাপে ছোবল দিয়েছে, গলার কাছে ভয়ঙ্করভাবে কাটা ছিদ্র করা ছিল। তবে এটা অন্য সাপে করেছে। সামিরের মুখটা লাল হয়ে যাচ্ছে। কে বলেছে তাকে এখানে আসতে? এসেছে তো আবার একজনকে মেরে চলে গেছে। স্বামীর বলল। রাত আনুমানিক 3:30। লাবণ্যের সারা শরীর কাঁপতে শুরু করেছে। এত শীত কেন লাগছে? চোখ মেলে তাকিয়ে দেখে একটা মস্ত বড় সাপ তাকে পেঁচিয়ে রেখেছে। রাতে লাবণ্য ঘুমিয়ে যাওয়ার পরে লাবণ্যের মা তার রুমে চলে যায়, সামির আর লাবণ্যকে রুমে দিয়ে। লাবণ্যকে ভয় পেতে দেখে সামির মানুষ রূপ ধারণ করে। লাবণ্য যা ভেবেছিল তাই সত্যি। সামির আসলে একটা সাপ, তার সাথে থাকা প্রতিটা মানুষই সাপ। একটা সাপের সাথে সংসার করতে হবে তাকে, এটা ভেবে লাবণ্যের গলা শুকিয়ে যাচ্ছে। কিন্তু অন্য কেউ কেন সামিরের আসল রূপ দেখতে পাচ্ছে না? শুধু লাবণ্য কেন দেখতে